স্বাগত সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের খবর। সব জল্পনা কল্পনা ও অপেক্ষা শেষে কাল 4 জুলাই যুক্তরাজ্যে হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। এবারে নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টির রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছে দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এর মাধ্যমে ভোট কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে কনজারভেটিভ পার্টি। নির্বাচন বিষয়ক যেসব জরিপ চালানো হয়েছে এতে দেখা গেছে মধ্য ডানপন্থী লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর চাবি যেতে পারে কেয়ার স্টারমারের হাতে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির স্টারমার প্রচারণা চালান। এদিকে সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টিতে জয় পাবে লেবার পার্টি, যা 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের 418টি আসনে জয়ের চেয়েও বেশি। সেবার ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অনন্য কীর্তি গড়েছিল লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। যদি এই ধারণা সঠিক হয় তাহলে 1834 সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে কম আসনে জয় পাওয়ার লজ্জায় পড়বে। এদিকে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে এমপি পদে দাঁড়িয়েছে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রার্থী। নির্বাচনে জিতলে তিনিই বিশ্বের প্রথম এআই আইন প্রণেতা হবেন বলে দাবি করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনের সংসদ সদস্য হওয়ার জন্য লড়তে চলা কয়েকশো প্রার্থীর মধ্যে একজন হলেন স্টিভ অ্যান্ডাক্ট। তার প্রচারণার ধরন অন্যদের থেকে একেবারেই আলাদা। তিনি নির্বাচনী প্রচারাভিযানের লিফলেটে নিজের মুখচ্ছবির পরিবর্তে ব্যবহার করেছেন এআই তৈরি করা একটি অবতার। 59 বছর বয়সী এই ব্যবসায়ী বলেছেন, আমরা একটি দল গঠন করেছি। এই নির্বাচনের পরে আমরা সারা দেশে আরও এআই প্রার্থী নিয়োগ করব। আমরা বড় এবং গণতান্ত্রিক কিছু ব্লক তৈরিতে এটিকে উদ্বোধন হিসেবে দেখছি। তিনি ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যালট পেপারে তার নাম দেখাবে এআই স্টিভ। তার দাবি, এআই এমপি তার আসনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। অ্যান্ডাক্টের কণ্ঠ ও অ্যাভাটারের প্রতিরূপ ব্যবহার করবে এআই স্টিভ। এবারে নজর দেব মধ্যপ্রাচ্যের দিকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাইম কাশেম এই ঘোষণা দিয়েছেন। 2 জুলাই বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। শেখ নাইম কাশেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামব। ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না। তবে ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা নিয়ে স্পষ্ট করেনি তিনি বলেন, গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি ও যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনো বলতে পারছি না, কারণ আমরা এর ধরন, ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো জানি না। এদিকে লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। টায়ারের আল হাউস এলাকায় সংঘটিত হামলায় আহত 2 ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স। এই হামলায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। আল জাজিরা ভিডিওটির সত্যতা যাচাই করেছে। এদিকে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি গাজায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে মিকাতি বলেন, গাজায় চলমান গণহত্যার মুখে আমরা আমাদের আরব পরিচয় নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ফিলিস্তিনিরা একটি মুক্ত ও স্বাধীন রাষ্ট্রে বাস করতে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। ফিলিস্তিন থেকেই এই অঞ্চলের ইতিহাস শুরু হয়েছে। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের বহু সংখ্যক বসবাসকারীদের ওই অঞ্চল ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত অক্টোবরের আদেশের পর এটি হবে সর্বাধিক সংখ্যক মানুষকে অন্যত্র সরে যাওয়ার আদেশ।
আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, 2 জুলাই খান ইউনিস ও রাফায় 117 বর্গ কিলোমিটার এলাকা খালি করার যে আদেশ দেওয়া হয়েছে তাতে গাজা ভূখণ্ডের প্রায় 1/3 মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এর ফলে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুজারিক বলেন, ওইসব এলাকায় বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছে যেখানে বেছে নেওয়ার কিছু নেই। নতুন যে স্থানটি ত্যাগ করতে বলা হয়েছে সেখানে 90টিরও বেশি স্কুল রয়েছে, যার বেশিরভাগই রয়েছেন বাস্তুচ্যুত লোকজন। ওই অঞ্চলে রয়েছে 4টি চিকিৎসা কেন্দ্র। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান 3 জুলাই সকালে কাজাকিস্তানের রাজধানী আস্তানা সফরে গেছেন। মধ্য এশিয়া, ভারত ও ইরানকে নিয়ে গঠিত বেইজিং নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সেখানে যান তিনি। এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এরদোগান আবারও সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের উপর জোর দেবেন বলে আশা করা যাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলবেন। ন্যাটো সদস্য তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে। এরদোগান দ্বিপক্ষীয় ও শীর্ষ বৈঠকের সময় গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে নিরাপত্তার বিষয়টি সামনে এনে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। মূলত দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে সাময়িকভাবে নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা বলছে এই নিকাব বিদ্যমান হুমকি দূর না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে। নজর দেব প্রতিবেশী দেশ ভারতের দিকে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের হাতরাস জেলায় ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে 121 জনে দাঁড়িয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। এই ঘটনায় আরও 28 জন আহত হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত লোকের সংখ্যা অনুমোদিত সংখ্যার চেয়ে 3 গুণ বেশি ছিল বলে পুলিশ জানিয়েছে। 2 জুলাই অনুষ্ঠানে পুলিশ 80,000 মানুষের উপস্থিতির অনুমোদন দিয়েছিল। তবে রয়টার্সের যাচাই করা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে 2,50,000 লোক উপস্থিত হয়েছিল। উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার সিং সাংবাদিকদের বলেছেন, নিহতদের মধ্যে 108 জন নারী এবং 7টি শিশু রয়েছে। হাতরাস জেলায় রাতিভানপুর গ্রামের ধর্মীয় অনুষ্ঠান সৎসঙ্গে একজন ধর্মপ্রচারক ও তার স্ত্রী ভাষণ দিচ্ছিলেন। সেই অনুষ্ঠানে পদদলিত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। ধর্মপ্রচারক সাকার বিশ্ব হরিভোলে বাবার ব্যানারে 2 দশকেরও বেশি সময় ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছেন। তবে সেই সাকার বিশ্ব হরিভোলে বাবাকে ঘটনার পর থেকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশের অনুমান, ফুলরাই গ্রাম অর্থাৎ যেখানে ওই পদবিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে অন্তত 100 কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ভোলে বাবা। এদিকে বড় ধরনের বন্যার মুখে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, ফলে হু হু করে পানি ঢুকছে বেশ কিছু জায়গায়। চলতি এই বন্যায় এ পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, এখন পর্যন্ত আসামে বন্যা কবলিত জেলার সংখ্যা 19। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 6.5 লাখ মানুষ। এছাড়া অরুণাচলের সীমান্ত এলাকার দিকে ভূমিধসের ফলে 2 রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এদিকে 5 জুলাই পর্যন্ত আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ব্রহ্মপুত্র ছাড়া আরও যেসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে সেই নদীগুলো হলো সুবানশিরি, দিখই, নিশাং, বুড়িদিহিং, জিয়াভারাইলি, বেকি ও কুশিয়ারা। সোমবার এক বিবৃতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্টি পাহাড়ি ঢল এই বন্যার জন্য দায়ী। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে কথা হয়েছে তার, এবং কেন্দ্রীয় সরকার আসামকে যাবতীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
এবারে দৃষ্টি ফেরাবো পাকিস্তানের দিকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বৈরাচারীভাবে কারাবন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা। 1 জুন প্রকাশিত এক মতামতে ইউএন ওয়ার্কিং গ্রুপ অর আরবিট্রারি ডিটেনশন বলেছে, এই ঘটনায় উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে ক্ষতিপূরণের কার্যকর অধিকার প্রদান করা। জেনেভা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে তারা উপসংহারে পৌঁছেছে যে ইমরান খানকে আটকের কোনো আইনি ভিত্তি ছিল না। রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছিল। সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনের কোনো আইনি ভিত্তি ছিল না। জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপটির এই মতামত গত 25 মার্চের হলেও তা 1 জুলাই প্রকাশ করা হয়। 5 জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই গ্রুপের মতামত বাধ্যতামূলক না হলেও এর সুনামগত গুরুত্ব রয়েছে। শেষ করব পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষের মৃত্যুর খবর দিয়ে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ জিয়া রশিদ। 2 জুলাই ভেহারিতে মারা যান তিনি। সোশ্যাল মিডিয়ার তারকা ও রাজনৈতিক ব্যক্তি সহ অনেকেই জিয়া রশিদের জানাজায় অংশ নেন। মাত্র 15 বছর বয়সে পাকিস্তানের সবচেয়ে লম্বা ব্যক্তির স্থান দখল করে তিনি। 20 বছর বয়সে হঠাৎ করে তার হাঁটুতে সমস্যা দেখা দেয়। এই রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জিয়া। জিয়া রশিদ দাবি করতেন তার উচ্চতা 8 ফুট 8 ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি। জিও নিউজ জানিয়েছে, অসুস্থ হলেও অর্থাভাবে নিজের পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি তিনি। সরকারের থেকেও কোনো সহায়তা পাননি রশিদ। জানা যায় গত বছর জিয়া রশিদ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান, যা তার আগের শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ অসুখের সঙ্গে লড়াই করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।